আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টপিকটা একটু সেন্সিটিভ এবং আমাদের কিছু বিষয় রিয়েলিটি চেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোথা থেকে শুরু করব এটা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ছিল। ভারত এবং বাংলাদেশ কেন্দ্রিক কিছু ফ্যাক্ট নিয়ে শুরু করা যাক। বাংলাদেশ সীমান্তের 93% জুড়েই ভারত, তার মানে বাংলাদেশের আকাশ সীমার 93% দিকেই ভারতের আকাশ সীমা। বাংলাদেশের বহির্বিশ্বের সাথে যোগাযোগের যে তিনটা মাধ্যম স্থল, আকাশ ও নৌ, প্রতিটি দিকেই ভারতের প্রভাব। ভারতের সামুদ্রিক সীমার মাঝখানে আন্তর্জাতিক নৌপথের ন্যারো প্যাসেজে ভারতের অপ্রতিদ্বন্দ্বী প্রভাব, যেখানে চীন অনেকটা হার মানতে বাধ্য হয়েছে, তাদের ডমিনেশন অনেকটা সেই লেভেলের। বাংলাদেশের টেলিকমিউনিকেশনের যত ধরনের নির্ভরতা, যদি আমরা ধরেও নেই যে আমাদের নিজস্ব স্যাটেলাইট কাজ করছে, তারপরেও সাবমেরিন কেবলের গুরুত্ব আমরা অস্বীকার করতে পারি না। সেই সাবমেরিন কেবলের মেজরিটির হাব ভারতে অবস্থিত। রাষ্ট্রের খাদ্য ব্যবস্থার জন্য জমির পরে যেই উপাদানের অতি আবশ্যকতা তা হচ্ছে পানি। বাংলাদেশের বৃষ্টিবাদে আর যে প্রাকৃতিক পানির উৎস সেটি হচ্ছে নদী। বাংলাদেশেই উৎপত্তি এমন নদী মাত্র 5টি, যা প্রয়োজনের তুলনায় এতই ছোট যে তাকে নগণ্যই বলা যায়। বড় 57টি নদীর 54টির উৎপত্তি ভারতে, আর অন্যগুলোর উৎস হয় অন্য দেশে, অথবা সেই নদীতে ছোট যেই নদীগুলোর মিশ্রণ আছে সেগুলোর উৎপত্তি অন্য দেশে। বাংলাদেশকে ডেল্টা বা বদ্বীপ বলা হয়, তা আমরা ভালো করেই জানি, কিন্তু এটার অর্থ হয়তো আমরা বুঝি না। নদীর উৎপত্তি থেকে সাগরে মিলিত হওয়ার মধ্যবর্তী স্থানকে সহজ ভাষায় ডেল্টা বলে, যেখানে নদীর গুরুত্ব অপরিসীম। আর সেই নদী যদি অন্য দেশে উৎপত্তি হয়, তাহলে আবেগ আলাদা রেখে বাস্তবতা থেকে বললে সেই বদ্বীপের সামগ্রিক নিয়ন্ত্রণও এক অর্থে ওই দেশের হাতেই থাকে। মিলিটারির অ্যাভেলেবল তথ্য, যেটা বাস্তবে শক্তিশালী দেশ কম দেখিয়ে এবং গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে শেয়ার করে, দুর্বল দেশ সেটা বেশি আকারে শেয়ার করে। তারপরেও যে সংখ্যাগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই, সেগুলো আপনাদেরকে দেখানোর আগে আপনারা অবশ্যই জানেন পার্থক্যটা অনেকটা আকাশ পাতালই হবে। তাই সংক্ষিপ্ত আকারে শুধু রিয়েলিটি চেকের জন্য আপনাদের সামনে একবার নিয়ে আসছি। এখানে নীলগুলো হচ্ছে বাংলাদেশ, কমলা হচ্ছে ইন্ডিয়া, এবং এই তথ্যগুলো অত্যন্ত পাবলিকলি অ্যাভেলেবল, আপনারা গুগল করলে পেয়ে যাবেন, এবং সেগুলোই আপনাদের সামনে নিয়ে আসছি। সামরিক শক্তিতে বাংলাদেশ বিশ্বের 37তম দেশ এবং ভারত বিশ্বের 4র্থ দেশ। মিলিটারিতে সার্ভ করার যোগ্য মানুষ আমাদের আছে 65 মিলিয়ন, তাদের আছে 519 মিলিয়ন, প্রায় 9 গুণ। অ্যাক্টিভ সৈন্য সংখ্যা আমাদের প্রায় 1.5 লাখ, ওদের আছে প্রায় 15 লাখ। ডিফেন্সে ওরা প্রায় 1 লক্ষ কোটি টাকা খরচ করে, যেখানে আমরা প্রায় 7,000 কোটি টাকা খরচ করি। সংক্ষিপ্ত ভাষায় বলতে গেলে ওরা 1 লাখ টাকা শপিং করে, আমরা 7,000 টাকা শপিং করি। নিউক্লিয়ার পাওয়ারের কথা বাদই দিলাম, অবশ্যই আমরা সবাই জানি নিউক্লিয়ার পাওয়ারে ওরা সক্ষম, এবং আমরা অনেকটা সফলভাবেই অক্ষম। আকাশে যদি আমাদের 200 বিমান উড়ে, ওদের 2000 উড়ে। আমাদের যুদ্ধের জন্য স্পেশালাইজড যুদ্ধ বিমান 44টা, তাদের প্রায় 600টা। আমাদের মান্ধাতা আমলের ট্যাঙ্ক আছে প্রায় 320টি, এবং তাদের মান্ধাতা এবং আধুনিকতার মিশ্রণে ট্যাঙ্ক আছে প্রায় 4500। আমাদের আর্মোর্ড ভেহিকেল আছে প্রায় 13,000, ওদের আছে প্রায় 1.5 লাখ। এছাড়াও ওদের আরো আছে প্রায় 18টা সাবমেরিন, আমাদের আছে 2টা। ওদের বঙ্গোপসাগরে এয়ারক্রাফট ক্যারিয়ার রেখে আমাদের দক্ষিণ দিকের রাস্তা ব্লক করার জন্য জাহাজ আছে 2টা, আমাদের অবশ্যই একটিও নেই। এছাড়াও যুদ্ধের খুঁটিনাটি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দিকে ওরা কম বেশি প্রত্যেক রেশিওতেই এগিয়ে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়, মিলিটারি ইন্টেলিজেন্স ও যাবতীয় ইন্টেলিজেন্স টেকনোলজিতে স্যাটেলাইট ওয়ারফেয়ারে ওরা আমাদের থেকে কয়েক শত গুণ এগিয়ে। এমত অবস্থায় আমাদের নিজের ওভার এস্টিমেশন বা নিজেদেরকে করা অতি মূল্যায়ন এবং অন্য সবাইকে আন্ডার এস্টিমেট বা অবমূল্যায়ন করা নিয়ে কিছু কথা বলা যাক। যত বড় আবেগী বক্তৃতাই দেওয়া হোক না কেন, বাস্তবতা এখানে কোনো পার্থক্য ঘটায় না। ভৌগোলিকভাবে যখন একটা দেশ অন্য দেশের উপর নির্ভর থাকে, অন্য বিষয়ের কন্ট্রোল অটোমেটিক্যালি সেই দেশের হাতেই চলে যায়, এটা বলা বাহুল্য। আন্তর্জাতিক শিষ্টাচার, আইন, এসবের পরিপ্রেক্ষিতে হয়তো সেই প্রভাব বা বাস্তবতা দিবালোকের মতো প্রতীয়মান হয় না, তবে অমাবস্যায় না দেখতে পাওয়া বিরাট পর্বতমালার মতোই বাস্তব সেটা। আবেগ একই সাথে অনেক দামি এবং অনেক সস্তা একটা বিষয়। দামি কারণ এটা আমাদেরকে মানুষ বানায়, সস্তা কারণ এটা আমাদেরকে লাগামহীন ভাবে অতি ব্যবহার করার পথে ধাবিত করে। লাগামহীন আবেগের অতি ব্যবহার আমাদেরকে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা, স্বাভাবিক বুদ্ধিমত্তা ও বৈচারিক ক্ষমতাকে ওভারশ্যাডোড করে আনহিঞ্জড বা উন্মাদের মতো কথা বলায়। এই কথা সবার জন্য প্রযোজ্য, হোক সে পিএইচডি হোল্ডার, হোক সে দেশে গজিয়ে ওঠা সব বিষয়ে বিজ্ঞ অজ্ঞরা, সাধারণ মানুষ তো অবশ্যই। আপনার আবেগ আপনাকে আপনার শরীরের সাইজের 23 গুণ বড় কোনো দানবকে সঠিক করে অ্যানালাইসিস করতে শেখায় না। দানব খারাপ অবশ্যই, তাকে অবশ্যই আপনার বধ করতে হবে, তার বিরুদ্ধে আপনার শক্ত অবস্থান অবশ্যই আপনাকে নিতে হবে। সে যত বড়ই হোক না কেন, আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনার হাল ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু বাংলা বা দক্ষিণ ভারতীয় মুভি দেখে নায়কের মতো কিছু বিবেচনা না করে ঝাঁপিয়ে পড়ার যে প্রবণতা, সেটা শুধুমাত্র যে সিনেমার ফ্রেমেই মানায়, বাস্তবে না, তা বোঝার ক্ষমতাও সেই অতি আবেগী আমাদের থেকে কেড়ে নেয়। দানবকে হারাতে হলে দানব সম্পর্কে দানব থেকেও বেশি জানতে হবে। তার অঙ্গ প্রত্যঙ্গের গঠন আগা গোড়া ভালো মতো জানতে হবে। জানতে হবে সে কোন বিষয়ে শক্তিশালী, সে কোন বিষয়ে দুর্বল। ঠিক একইভাবে জানতে হবে নিজের সম্পর্কে, আমরা কোন বিষয়ে শক্তিশালী, কোন বিষয়ে দুর্বল, সেটাও আমাদের জানতে হবে। দানবকে কোন বিষয়ে আঘাত করলে তার গায়ে খামচির মতো দাগ পড়বে, কোন বিষয়ে আঘাত করলে তার ইস্পাতের চামড়া ভেদ করে ভেতরে ক্ষত
কত সৃষ্টি হবে তাও জানতে হবে। একই সাথে জানতে হবে নিজের কোন অস্ত্রের রেঞ্জ কত, কোন তরবারির ধার কত। ম্যাচের কাঠি অতি আবেগে অতি বেগে নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি মনে করা যেতেই পারে। আতশবাজির আগুনকে নিউক্লিয়ার বোমা মনে করে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটাও টেকনিক্যালি পসিবল। স্লিংশট দিয়ে আকাশে যুদ্ধবিমান নামিয়েছি নামের স্বপ্ন দেখাও সম্ভব, তবে তার কিছুতেই আপনার রাতের ঘুমের উন্নতি বাদে অন্য কিছু সম্ভব না। তবে চির আবেগী হয়ে, অন্ধ হয়ে, শর্টস আর রিলস দেখে, বই অর্ধেক মুখস্থ করে বা অটোপাস নিয়ে অর্ধ জ্ঞানে বিজ্ঞানী হয়ে কখনো দানব বধ করা সম্ভব না। খুব বেশি হলে আপনার এফোর্ট হবে দানবের সামনে নাঙ্গা নাচ দিয়ে মরে যাওয়ার মতো। এবার আসুন বিশ্লেষণ করা যাক বন্যা নিয়ে আমাদের কিছু কথাবার্তা। হাসান সজীব নামে একজন যথার্থ বলেছেন, বাঁধের বিপরীতে বাঁধ বানানোতে কামলা দেওয়া লাগবে না। আমরা ডাউন স্ট্রিমে আছি, আমরা নিচের দিকে আছি, এখানে বাঁধ বানায় কোনো লাভ হবে না। পারলে নদী বা খাল খনন করতে কামলা দেন। দখলদারদের উচ্ছেদ করতে পানি প্রবাহ আর নাব্যতা ফিরিয়ে আনতে পারলে ভারতের আগ্রাসনের সৃষ্ট বন্যা অনেকাংশে মোকাবেলা করা যাবে। নদী বাঁচান, আওয়াজ তুলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। খুবই যথার্থ কথা, খুবই বাস্তবধর্মী কথা। রিয়েলিস্টিক সলিউশন আর ভারতের পানি বন্টনের যে কোনো অবস্থা হোক অনুকূলে বা প্রতিকূলে, সেসবের বিরুদ্ধে একমাত্র কার্যকরী ডিফেন্স মেকানিজম তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এখানে মারজান ইমু নামে একজন বলেছেন, বন্যার্তদের জন্য কিছু করার তাগিদ অনুভব করছে। ফান্ড তুলে কোনো সংস্থাকে দেওয়া না, নিজেই যাবো। কোনো দল বা সংস্থার ব্যানারে যাবো না, নিজের শক্তি সামর্থ্য যতটা কুলায় আর কি। প্রথমে দল গুছাতে হবে, পাশাপাশি ফান্ড কালেকশন আর প্ল্যানিং চলবে। আপনারা কেউ এমন ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহী আছেন, তার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে এ ধরনের উদ্যোগ কখনোই যথেষ্ট ইফেক্টিভ এবং এফিসিয়েন্ট হবে না। রাস্তা যেখানে ডুবা শুরু করেছে সেখানে নেমে আশেপাশের 10-20টা বাড়িকে সাহায্য করাই বন্যার্তদের আসল সাহায্য করা বোঝায় না। দুর্যোগ মোকাবেলা করতে দক্ষ এমন দলে যোগ দিয়ে ম্যান পাওয়ার বাড়ানোই হতে পারে মোর ইফেক্টিভ এবং রিসোর্স এফিসিয়েন্ট। যোগ্য দক্ষ দল পাওয়া না গেলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে একটা নির্দিষ্ট লোকালিটি নিয়ে কাজ করা যায়, যাতে কমন বা সহজে পৌঁছানো যায়। এমন এক জায়গায় সবাই হাজির না হয়ে দূর দূরান্তের জায়গাতেও সাহায্য পৌঁছানোর কাজ করা যায়। এখানে বলা হয়েছে, ভাঙলো হাওড়া নদীর বাঁধ, ভাসলো 34 গ্রাম। কথায় কথায় ভারত শত্রু এসব রাজনৈতিক পদক্ষেপ। এ ধরনের ছোট চিন্তার মানুষের মতো কথা বলায় আমাদের দক্ষতা অলমোস্ট আনপ্যারালালড হলেও রাষ্ট্র ও সমাজের সামগ্রিক উন্নতির বিচারে ছোট স্টেপ হিসেবে এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। নয়তো চিরাচরিত অতি আবেগী বাঙ্গাল নামের ট্যাগ থেকে আমরা বের হতে পারবো না। ভারতের বন্যা, তারা আমাদের কথা চিন্তা করে সেটা প্রশমনের কোনো ব্যবস্থা নেবে না, তারা অবশ্যই নেবে। আপনার মনে এ ব্যাপারে অপটিমাল সলিউশন কি? তারা কোনো বাঁধ বানাবে না? তারা অবশ্যই বানাবে। তারা স্বাধীন দেশের মানুষ হিসেবে তারা তাদের দেশে অবশ্যই বাঁধ বানাতে পারে এবং এই বিষয়ে কোনো আন্তর্জাতিক মহল, কোনো আন্তর্জাতিক সংগঠন 2 থেকে 4 লাইনের কথা ব্যতীত আর কোনোভাবেই আপনাদের পাশে দাঁড়াবে না। এবং তাদের জায়গায় আপনি থাকলে আপনিও অবশ্যই একই কাজ করবেন। এখানে ভারতের উদ্দেশ্য আপনাকে বিপদে ফেলানো, ভারতের উদ্দেশ্য তাদের দেশের জন্য বিদ্যুতের ব্যবস্থা করা, তাদের দেশের জন্য পানির ব্যবস্থা করা। আমাদেরকে নিয়ে তাদের মাথা ব্যথা থাকার আলাদা কোনো কারণ নেই। এ ধরনের ব্যাপার যে অবশ্যই ঘটবে, এ ধরনের ব্যাপারে যে আপনি মানসিকভাবে প্রস্তুত নন, এ ব্যাপারটাই আপনাকে মানসিক দক্ষতার অবস্থান বোঝাতে যথেষ্ট হওয়া উচিত। এখানে এক জায়গায় বলা হয়েছে, India's BSF attempted to construct a border fence on Bangladesh territory but retreated due to strong opposition from border guard Bangladesh and locals in Lalmonirhat. BGB and locals have taken preparations to defend Bangladesh's territory. বুঝতে হবে, due to strong opposition from BGB, এটা শুনে গর্বে বুকের ছাতি নাক স্পর্শ করলেও এখানে বাস্তবতার কোনো প্রতিফলন নেই। যেভাবে বন্যার পানি ঠেকানোর জন্য বালুর বস্তা দিয়ে 15 মিনিট আটকে রাখাকে ডিউ টু স্ট্রং অপোজিশন ফ্রম বালুর বস্তা বলা উচিত না, সেভাবে এ ধরনের ছোটখাটো বিষয়কে আবেগ দিয়ে অতিরঞ্জিত করারও মানে নেই। এতে করে শ্যালো ওভার কনফিডেন্স এবং সেলফ ওভার এস্টিমেশন তৈরি হয়। প্রয়োজনের সময় যখন শ্যালোনেসের রিয়েলিটি চেক হবে, তখন নিজের অতি মূল্যায়নের কারণে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা সম্ভব হবে না। তখন আপনার পারফরমেন্স দানবের সামনে নাঙ্গা নাচের মতোই অনেকটা দেখাবে। পরের অংশে বা পরের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত বলা থাকবে। একজন বিজ্ঞ আইন বিশারদ তার এক পোস্টে বিভিন্ন আইন নিয়ে কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন 1966 সালে আন্তর্জাতিক আইন সমিতি ILA কর্তৃক গৃহীত হেলসিঙ্কি নীতিমালা বিভিন্নভাবে এ ধরনের কিছু আইনগতভাবে নিষিদ্ধ, সেটাই তিনি সহজ ভাষায় বোঝাতে চেয়েছেন। এবং সেখানে আরেকটা আইনের উল্লেখ আছে, যেটা 1997 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক জলপ্রবাহ সংক্রান্ত কনভেনশনে উল্লেখিত আইন। বাস্তবতার তীব্রতার চরম উত্তাপ যখন আপনার চামড়া স্পর্শ করবে, আইনের শাসন তখন আপনার জন্য কিছুই করতে পারবে না। দূরে বসে আইন নিয়ে কথা বলা যায় অতি সহজে। আগুন লাগার পূর্বে আগুন বিষয়ক আইন আপনাকে জ্ঞান দিতে পারে, আগুন লেগে যাওয়ার পরবর্তীতে আইন আপনাকে ক্ষতিপূরণ দিতে পারে, কিন্তু আপনার শরীরে আগুন লাগলে আইন সে আগুন নেভাতে পারে না। যে আইনের কথা তুলে আপনি ফেসবুকে লাইক কামাচ্ছেন, জ্ঞান জাহির করছেন, ভালো ফিল করছেন, সেই আইন থাকার পরেও তাকিয়ে দেখেন প্যালেস্টাইনে দুধের শিশুকে খুন করে লাশ নিয়ে উৎসবে মেতে আছে ইসরায়েলিরা। যে আইনের কথা বলছেন, সে আইনের ভয় আপনার আর আমার মতো জনসাধারণের জন্য খাটলেও শক্তিশালীদের জন্য কখনোই খাটে না। আপনার লাইক কামানো পর্যন্তই সে আইনের দৌড়, অথবা সর্বোচ্চ কোর্টের কাগজের স্তূপে আরো 2 লেয়ারের কাগজ যোগ করা পর্যন্তই হয়তো সেই আইনের দৌড়। তবে রাতে ভালো ঘুমে সাহায্য করলে অবশ্যই আপনার এগুলো নিয়ে পড়ে থাকা উচিত।
এখানে একজন বিজ্ঞ ফেসবুকিয়ান বলেছেন, ভারতে যে আমাদের প্রধান শত্রু, সেই অনুভূতির প্রকাশটা গত ১.৫ দশক ধরে আওয়ামী লীগ তার প্রোপাগান্ডা দিয়ে, মিডিয়া দিয়ে আর পেশি শক্তি দিয়ে বাঁধ দিয়ে রেখেছিল। হাসিনার পতনের মধ্যে দিয়ে সেই বাঁধে ফাটল ধরতে শুরু করেছিল ইত্যাদি। আপনারা যদি চান ভিডিওটা এখানে পজ করে বাকি অংশ পড়ে নিতে পারেন। তবে এখানে যে কথাগুলো বলা হয়েছে সেটা অনেকটা এই কথা বলার সামিল যে সূর্যই যে গরম দেয় সেটা বিগত ১.৫ দশক ধরে আপনি আপনার মিডিয়া আর প্রোপাগান্ডা নামে ছাতি দিয়ে ঢেকে রেখেছিলেন। ছাতা ফেলে দেওয়ার মধ্যে দিয়ে সেই গরম গায়ে লাগা শুরু করলো। সূর্যই যে আমাদের প্রধান শত্রু সেটা বুঝতে পারা এবং সূর্যের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে কাজ করা শুরু করাই আমাদের জুলাই রেভলিউশনের সবচেয়ে কাঙ্ক্ষিত পরিণতি। সূর্যের গরম নিপাত যাক, আমাদের গা সত্যিকার অর্থেই ঠান্ডা হোক। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ধরনের মতবাদে লুকিয়ে থাকা আবেগী অন্তত্ব। কোনো সন্দেহ নেই হাসিনা ভারতপন্থী। সেই হাসিনা সেই দানবের শক্তির কথা জানতো। সেই যুদ্ধ জয় করা তো পরের কথা, সেই যুদ্ধে রিয়েলিস্টিক্যালি এবং যৌক্তিকভাবে অংশগ্রহণ করার ক্ষমতা আমাদের কখনোই ছিল না, কিন্তু টেকনিক্যালি সেই যুদ্ধে অংশগ্রহণ করার সক্ষমতা হয়তো অর্জন করা সম্ভব। তবে সেই যুদ্ধে নিজেকে জড়ানোর মতো নাঙ্গা নাচের যে কোনো মানে নেই সেটা হাসিনা জানতো। সার্ভাইভাল নিশ্চিত করতে সে বাংলাদেশ তাদের কাছে আক্ষরিক অর্থেই বিক্রি করেছে। এটা ছাড়া আর কোনো অপশনই যে বাংলাদেশের কখনোই ছিল না, নিকটতম ভবিষ্যতেও হবে না, এটা আমাদেরকে আমাদের আবেগী অন্ধত্ব বুঝতে দিচ্ছে না। যাদের আবেগের কলসি অলরেডি উতলানো শুরু করেছে তাদের জন্য পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে। এই চরম অসম পাওয়ার ডাইনামিক্স এর ফিল্ম উদাহরণ হচ্ছে অনেকটা এরকম, এই দলিলে ভালো ভালো টিপসই দে, বিনিময়ে কিছু টাকা পাবি, না হয় তোকে খুন করে তোর টিপসই নিয়ে নিবি, মাঝে দিয়ে শুধু তুই তোর জানটাই হারাবি। নায়কের বাবা হিসেবে সাইন না করার যে প্রবণতা সেটা আবেগে অন্ধ বাঙালিয়ানার দৃষ্টিকোণ থেকে স্যাটিসফাইং শোনালেও এটা যে শুধুমাত্র সিনেমার পর্দাতেই মানায় সেটা সেই আবেগে অন্ধ বাঙালিদেরকে তাদের সুপার ইনফ্লেটেড ব্লাইন্ড ইগো স্বীকার করতে দেয় না। কোম্পানির মতো রাষ্ট্র অনির্দিষ্ট মেয়াদ নিয়ে চলা একটি সত্তা, যার মূল মন্ত্র সার্ভাইভাল। মেরুদণ্ড নিয়ে সার্ভাইভ করা অবশ্যই বেস্ট কেস সিনারিও। কিছু ক্ষেত্রে ফর দ্য সেক অফ সার্ভাইভাল মেরুদণ্ড বিসর্জন রাষ্ট্রসত্তাকে দিতেই হয়, সেটা যে কোনো দেশের জন্য প্রযোজ্য। সেটা ভবিষ্যতে আবার রিগেইন করার আশাও মনের কোনো কোনায় লুকিয়ে রাখতে হয়। কিন্তু সিনেমার হিরোর মতো মরে গেলেও সাইন করবো না মেন্টালিটি কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো। তবে সেই ক্ষেত্রে আপনাকে হতে হবে সেই শত্রুর প্রায় সমকক্ষী। সেই শত্রুর 2টা হাতের বিরুদ্ধে আপনার অবশ্যই অ্যাটলিস্ট একটা হাত থাকতে হবে। সেই শত্রুর 6টা গুলির বিরুদ্ধে আপনার অ্যাটলিস্ট একটা গুলি থাকতে হবে। বিশালাকার হাতির সামনে মুরগির বীরত্বের বাণী শ্রুতিমধুর শোনালেও তা নিতান্তই অবজেক্টিভলি হাস্যকর। আরিফ আর হোসেন নামের বিখ্যাত সেলিব্রিটির এই পোস্টটা একটু পড়ে নিন। সেলিব্রিটি ফেসবুকারদের লাইক কামানোর মতো বাস্তবতা বিবর্জিত সিনেমাটিক একটি কথাবার্তাই তার এই পোস্টে প্রতীয়মান। আপনাদেরকে মাথায় রাখতে হবে, থিংস লাইক দিস উড অনলি হ্যাপেন ইফ দে অ্যালাউ ইট টু হ্যাপেন। আপনার সামনে আপনার থেকে আয়তনে এবং শক্তিতে ছোট একটা বাচ্চা আপনার সাথে মুষ্টিযুদ্ধে তখনই জিতবে যদি আপনি তাকে জিততে দেন। মুরগি হাতির সুরের ভিতরে লুকিয়ে রাখা ডিম তখনই আনতে পারবে যদি হাতি সেটা অ্যালাউ করে। নিজের দুর্বল অবস্থান বুঝতে পারা হার মেনে নেওয়া নয়, বুদ্ধিমান যোদ্ধার বৈশিষ্ট্যও বটে। ভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রচারিত এক সংবাদ, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। সীমান্তের এই পারে বসে খুবই গায়ে লাগার মতো কথা, তবে আমাদের গায়ে লাগানো উচিত নয়। ছাগলের ন্যায় প্রত্যেক খোঁচাতে ম্যায় ম্যায় না করে বাস্তবতা এখানে বোঝার চেষ্টা করা সবার প্রথমে উচিত। তাদের হাতে সেই বাঁধ বা ড্যামের লিফার চাপ দেওয়ার ক্ষমতা যতদিন পর্যন্ত আছে, আমাদের আর্জি ততদিনই কাতর শোনাবে, সেটা জাগতিক সত্য কথা। তারা কত খারাপ সেটা প্রমাণ করতে আপনার শক্তি খরচ করার কোনো দরকার নেই, এটা অলরেডি এস্টাবলিশড একটা ফ্যাক্ট। আপনার এনার্জি ব্যয় করা উচিত আমাদের দুর্বল অবস্থা থেকে বের হয়ে আসার উপায় খুঁজতে। আরেকজন ফেসবুকে যোদ্ধার মতামত, ইন্ডিয়া কি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? এই ধরনের কথাবার্তা আসলে নিজের ওভার এস্টিমেশন থেকে আসে বা আসে শিশু সুলভ কথাবার্তা থেকে। আগুনের মাঝখানে থাকা মাংসের টুকরোর মুখ থেকে আমার বিরুদ্ধে আগুন কি তাহলে যুদ্ধ ঘোষণা করলো? যতটা হাস্যকর শোনায় এই ধরনের কথাবার্তা ততটাই হাস্যকর শোনায়। তাদের আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কিছুই নেই। আপনি সেই মাছ যার আশেপাশের 93% এবং আকাশ ও জলপথের সবকিছু মিলিয়ে প্রায় 97% ঘিরে শুধু তারাই আছে, তারাই ছিল এবং তারাই থাকবে। এটা একটা জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট। এটাকে খণ্ডানোর কোনো উপায় আপনার হাতে নেই, যতই আপনি আবেগী হন না কেন। তারা চাইলে আপনার টুটি টিপে আপনাকে তাদের সিলেক্ট করা বলিউডের গানে নাচাতে পারে যে কোনো সময়। জি, আপনার আবেগের ঘন্টায় টনটনানি শুরু হয়ে গেল, এটাই বাস্তব কথা। ব্যারিস্টার সুমন, সে যদি তার সক্ষমতা থেকে বন্যার্তদের সাহায্য করতে পারে সেটা আমাদের উচিত তাকে করতে দেওয়া। তার অতীত টানাটানি করে তাকে তার সাহায্য করা থেকে বিরত রাখতে আমাদের অন্ধ আবেগ যতটাই উস্কানি দেখ না কেন আমাদের উচিত সেটাকে কন্ট্রোল করা। এই লোক যত যাই হোক না কেন, তার সাহায্যে একজন লোক উপকৃত হলে তাকে সেটা করতে দেওয়া উচিত, তাকে তার প্রাপ্য প্রশংসা করা উচিত। আপনার দানব পথের অথর্ব গল্পে বোধ হয়ে থাকা চোখ, বিবেচনা বোধ এবং আত্মাকে রিয়েলিটিতে যেভাবেই হোক নিয়ে এসে বিপদের সময় বাঁচার জন্য সাপের লেজও যে আঁকড়ে ধরতে হয় সেই ডিফেন্স সম্পর্কিত শিক্ষায় শিক্ষিত করা উচিত।
শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায় 250টি নৌকা যাচ্ছে বন্যা দুর্গত এলাকায়, খুবই প্রশংসনীয়। শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে তাদেরকে অতি গৌরবান্বিত করার যে প্রচেষ্টা সেটা বাদ দিতে হবে। তা না হলে ঠিক আপনারাই তাদের যে কোনো ছোট ব্যর্থতাকে ঠিক একইভাবে অতি অসম্মানিতও করবেন। বাঁধের বদলে বাঁধই দিন, অর্থ এবং শ্রম জনগণ দিবে। এটার উত্তর এই বিষয়ে স্পেশালাইজড পার্সোনাল মিস্টার মোহাম্মদ তানভীরুল ইসলাম তার পোস্টে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি চাই আপনারা তার লিঙ্কটা ভিজিট করুন, যেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনি তার প্রোফাইল ফেসবুকে সার্চ করে তার লেখাটি পড়তে পারেন। লেখাটি পড়লে বুঝতে পারবেন এই ব্যক্তিদের মতো ব্যক্তি আমাদের দেশে চাষ হওয়া অত্যন্ত জরুরি। বাঁধের পরিবর্তে বাঁধ দেব, এই টাইপ আবেগে গা ভাসানো মানুষ দিয়ে ভরে যাওয়াতে আমরা দানবের সামনে নাঙ্গা নাচের নর্তকী জাতিতেই পরিণত হচ্ছি। খারাপ শোনাচ্ছে জানি, তবে বাস্তবতা এভাবে তুলে না ধরলে আমরা তেমন গা করি না। বাঁধ বানাতে শুধু কামলা আর অর্থই সব না। ধরুন, প্রথমে ফিজিবিলিটি টেস্ট করতে হবে, টেকনোলজি লাগবে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রথম স্টেজ ফিজিবিলিটি টেস্টেই বাতিল হয়ে যাবে প্রত্যেকটি উদ্যোগ। ভারতের সব বাঁধ আমাদের থেকে প্রাকৃতিকভাবেই উপরের দিকে, তাদের নিচে থেকে আপনি হয় তাদের ড্যামের ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ করে ব্যাপক পরিধি নিয়ে ড্যাম বানাতে হবে, নয়তো আপনি আপনার নিজ দেশ ধ্বংস করার জন্য নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে কুড়াল তৈরি করছেন। আবারও বলছি, উল্লেখিত পোস্টে তিনি তা খুব সুন্দর করে ব্যক্ত করেছেন। যদিও তর্কের খাতিরে ধরে নেই যে আপনি স্ট্র্যাটেজিক এক উঁচু স্থান পেয়েছেন বা আপনি সেই ব্যাপক পরিধি সম্পন্ন ড্যাম তৈরি করতে সক্ষম হবেন। এই ধরনের প্রজেক্টকে যে কোনো দেশের, এমনকি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী দেশগুলো সবচেয়ে বড় প্রজেক্ট হিসেবেই গণ্য করে থাকেন, এবং একমাত্র সেই দেশগুলোই এই ধরনের পুরো প্রজেক্ট সম্পূর্ণভাবে নিজেদের উপর ডিপেন্ড করে শেষ করতে পারেন। তবে তারপরেও নির্দিষ্ট কিছু ফ্যাক্টরে অন্য কোনো দেশের উপর ডিপেন্ড করা এই ধরনের ক্ষেত্রে খুবই সাধারণ একটা বিষয়। যেখানে আমাদের দেশ বাংলাদেশে রাস্তার উপরের ফ্লাইওভার বানাতে পারে এমন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার হাতে গোনা 2-4 জনের বেশি নয়, সেখানে আপনার এই ধরনের কিছু আশা করে দেশপ্রেম জাহির করার চেষ্টা নিতান্তই বাচ্চা সুলভ। এই ড্যাম, যেটা কিনা ওয়ান অফ দ্য বিগেস্ট আর্কিটেকচারাল প্রজেক্টস ইন হিউম্যান সিভিলাইজেশন, এটা করতে যখন বিদেশি টিম নিয়োগ দিবেন, তারা কখনোই আপনাকে আপনার মেরুদণ্ডের কয়েকটি ডিস্ক বিক্রি ব্যতীত শুধু টাকার বিনিময়ে কাজ করে দিতে রাজি হবে না। শুধুমাত্র জাপান এই ক্ষেত্রে একটা এক্সেপশনাল কেস। কিন্তু আপনি মেরুদণ্ড বিক্রি করতে না চাইলে এই প্রজেক্টে আর কেউই সাহায্য করবে না। আপনি যে অ্যাবসলিউট অনেস্টির গান গান, সেই গান গ্লোবাল পলিটিক্সের কোনো জামানাতেই বাজারে চলেনি, এই জামানাতে তো নয়। এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। পরের ভিডিওতে এটা সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আসুন আমরা আবেগকে নিয়ন্ত্রণ করি এবং বাস্তবকে বাস্তবতার সাথে ট্যাকল করার চেষ্টা করি, যাতে করে দিন শেষে আমাদেরই উন্নতি হয়, দিন শেষে আমরা শক্তিশালী এক জাতিতে পরিণত হতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।